ওকে, আসসালামু আলাইকুম। তো আজকের অনানুষ্ঠানিক ক্লাসে, ক্লাস না, এটা আমাদের মানে সৌহার্দ্য বিনিময় আর কি। অনেকদিন পরে আমি আবার কিছুদিন পরে আসবো, মানে আমি তোমাদেরকে মানে ধরে রাখতে চাই। তারপরে আমার টার্গেট আছে যে পুরো বিষয়টা আরেকবার রিভিউ করাবো। তারিখগুলা দেওয়ার পরে, আরো কাছাকাছি আসার পরে আমি আরো আমার প্ল্যান শেয়ার করবো। প্রথমত হলো যে আলহামদুলিল্লাহ আমরা বলা উচিত যে, কারণ পুরা স্টুডেন্টদের মধ্যে দুইটা অংশে বিভক্ত, যারা চাইছিল যে, প্রায় সবাই চাইছিল যে পরীক্ষাটা বাতিল হোক, নতুন করে প্রিলিমিনারি নেওয়া হোক। আর শুধু তোমরা যারা প্রিলিমিনারি পাস করছো এরাই শুধু চাইছো যে অন্তত পক্ষে থাকুক, নতুন করে প্রিলিমিনারি দিতে দিতে চাই না। তো আল্লাহ রহমত যে পরীক্ষাটা বাতিল হয় নাই, এটার পেছনে অন্যতম যে নিয়ামক, আমি একজন গুরুত্বপূর্ণ পার্সনের সাথে কথা বলার পরে যেটা বুঝলাম, সেটা হলো যদি হাতের মধ্যে ধরো 44, 45, 47-এর জট না থাকতো, তাহলে কিন্তু এটা বাতিল হওয়া খুব অস্বাভাবিক কিছু ছিল না। যেহেতু গণদাবির মুখে চেঞ্জ করে ফেলছে কিছু, যেহেতু কিছু স্পষ্ট আলামত আছেই। তাহলে অতএব আল্লাহ শুক্রিয়া যে প্রথম দফায় অন্তত পক্ষে উম আমরা আর ভোগান্তি থেকে ইয়ে করছি। এখন দ্বিতীয় কথা হলো, এখন কিন্তু এই মুহূর্তে মনে রাখবা, ওই যে কচ্ছপ আর খরগোশের গল্প মনে আছে কিনা? কচ্ছপ আর খরগোশ শুনছিলে তোমরা? জি স্যার। আচ্ছা, এবার একটা বলে রাখি তোমার। এবার এই মুহূর্তে তোমাদের জন্য আশঙ্কার খবরটা বলি। 34তম বিসিএস এ, আমি আমার যতটুকু মনে পড়ে আর কি, 34তম বিসিএস এর স্মৃতিটা তোমার বলি। আমরা প্রথমে প্রিলিমিনারিতে পাস পাস করছিলাম ধরো 10,000 প্লাস, হ্যাঁ, 10,000, 10-12,000 পাস করছি। ওই যে কাটমার্ক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদেরকে নেওয়ার জন্য আর কি প্রিলিতে কাটমার্ক প্রয়োগ করে ফেলছে। পরে তোমার কেউ পাইছে 45 পাইয়া প্রিলি পাস করছে, কেউ আমরা 75 পাইয়া প্রিলি পাস করছি। মাঝখানে ধরো আমার বন্ধু 70 পাইয়া প্রিলি ফেল করছে। তারপরে দ্বিতীয়বার যখন আদালতের রায় দিল 46,000, এরপর এই ফলাফলে তুমি দেখো, যেমন ধরো ওয়ালিদ বিন কাসেম ভাই প্রথমবার প্রিলি পাস করে নাই, 33তম প্রিলি পাস করে নাই, 34তম তো প্রথম দফা পাস করে নাই, দ্বিতীয় দফার রেজাল্টে পাস করে পররাষ্ট্রে প্রথম। ঠিক আছে, এরকম আমি অনেক, মানে ধরো এটা তো আমার রাজশাহী, এটা আমার যৌবনের প্রথম দিকের বিসিএস, মানে ধরো আমার 31, 33, 34তম বিসিএস একেবারে, মানে তাগড়া বিসিএস এটা। এবং আমি তোমার বলতে পারি, আমার যে অবজারভেশন, এই 10,000-এর মধ্যেই যতজন চান্স পাইছে এর মধ্যে খুব বেশি, একদম সবাই যে এখান থেকে ক্যাডার হয়েছে, আমার মনে হয় যে 10,000-এর চেয়ে বেশি 46,000 যে দ্বিতীয় দফা টিকেছে, এদের মধ্য থেকে ক্যাডার বেশি হয়েছে। মানে এটা আমার, আমি কোচিং গুলোতে বা আমি আমার কাছ থেকে যেটা দেখছি। তো এই জন্য তোমারে বললাম, তোমার জন্য অশনি সংকেত হইলো পরবর্তী এই 10,000। কারণ এরা, তুমি কি মনে করো এরা মেরিটে তোমার কাছ থেকে খুব পিছিয়ে আছে, এটা মনে করো কিনা আগে বলো। আগে আগে না, আমার একটু না স্যার, তোমার কাছে মেরিটে কত নম্বর পিছিয়ে আছে সেটা বলো। খুবই কম স্যার, পয়েন্ট সামথিং হতে পারে। মানে পয়েন্ট না, সর্বোচ্চ 3 নম্বর, এর বেশি না, এটা শিওর কিনা তুমি বলো আমার সাথে একমত। সর্বোচ্চ 3 নম্বর, জি স্যার। হাইয়েস্ট জি তিন স্যার। নম্বর বেশি না, 5ও না, 3। সর্বোচ্চ 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর, এটা তুমি ভাগ্য মানে এদিক ওদিক হয়ে গেছে, এটা হইতে পারে স্বাভাবিক। অর্থাৎ 3-এর কারণে ওরা একদম তোমার সাথে সমমেধার আরো 10,000 জন যুক্ত হচ্ছে কিন্তু আলটিমেটলি আমার ইয়া বাড়তেছে না, কি বাড়ছে না বলো? পদ সংখ্যা বাড়তেছে না। পদ বাড়ছে না। আরো একটা আশঙ্কার কথা বলি তোমারে, রিটেন পরীক্ষা যে একটা মানে ধাক্কা দিবে, এই ধাক্কা অনেকে সামলাতে পারবে না। তুমি বুঝো, আমাদের প্রিলিমিনারিতে 46,000 পাইয়া যেই পরিমাণ আমরা ঈদের উদযাপন করছি, ঠিক যখন রিটেন পরীক্ষায় 9,000 জন, 9,000 সামথিং, বাকি আমরা পর্যন্ত দেখে নিও, 9,000 সামথিং যখন আমরা রিটেনে পাশ করছি, এবার বলো বাকিরা তখন বলছিল কি, ওদের মনে হয়েছিল যে প্রিলি পাস না করলে ভালো হইতো। এখন আমার বলো যে কেন এই এক্সপ্রেশনটা ছিল, কেন? কারণ প্রিলি ফেল করলে খুব বেশি লজ্জাজনক না, তুমি এটা মাথায় রেখো। প্রিলি ফেল করলে মনে করতে পারে যে আরে ভাই আমার একটু ঝামেলা লেগে গেছে, এই গেছে, প্রিলি একটা খুবই স্লিপারি। কিন্তু রিটেন ফেল করা ভেরি প্রেস্টিজিয়াস। কারণ প্রিলিতে তো তোমার এই শর্ট টাইমের মধ্যে একটা মেন্টাল পরীক্ষা দেওয়ার মতো, আর রিটেনটা তো তোমার প্রত্যেকটা বিষয়ভিত্তিক জ্ঞান ইয়ে করা। এখানে তো তুমি বলতে পারবো না যে ভাই আমি একটু ইয়ে করে হচ্ছে না, অন্য মানুষ আমার খাতা নিয়ে গেছিল, মানে তুমি এক্সকিউজ দিতে পারবা না।
প্রিলিজ যে এক্সকিউজটা দেওয়া যায়, কিন্তু রিটেন এই এক্সকিউজটা দিতে পারবো না। রিটেন তোমার মনোবল একদম ধুমড়ে মুচড়ে দেবে। এটা আমি আশঙ্কার কথা বলি। আমার আমার প্রত্যেকটা কথা একদম ফ্রম ফ্রম রিয়েল ফিল্ড। তো সেজন্য তোমাদের কাছে আমি বলবো যে ওই ওই খরগোশ আর কচ্ছপের, কারণ এখন এরা মানে চিতার দৌড়ে দৌড়াবে। যারা এখন ইয়ে আছে, এই যে ধরো অলমোস্ট আমাদের রানিং ব্যাচটার ওরা রিকোয়েস্ট করে অনেকে স্থগিত করছে যে মানে অ্যাড করবে। তো ওদের মধ্যে কয়েকজনের মধ্যে যেই পরিমাণ, এই কয়েকদিনের মধ্যে আমি মেসেঞ্জারে যেই পরিমাণ নক পাইছি, যে ওদের মধ্যে যেই স্পিড কাজ করতেছে, এই স্পিড অনেকে, কারণ এখন হলো ওদের মানে আমার আর কোনো উপায় নাই, পাইছি সুযোগ আমার এইটারে আমার এই সুযোগেই আমার গন্তব্যে চলে যেতে হবে। তো সেজন্য আমি তোমাদের কাছে ওই ওদের কয়েকজনের নক পাইয়েই আমি বললাম যে আরে যারা পুরাতন আছে ওরা তো অলরেডি ঘুমাচ্ছে। তো আমি তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করলাম যে এখনো যেই সময় আছে, তোমরা আমি বলি যে আর একটা বিষয় খেয়াল করে দেখো, প্রিলিমিনারি পরীক্ষা দিছিল, এই সার্কুলারটা কত সালে হয়েছিল? সার্কুলারটা কত সালে? স্যার গত বছর 30 নভেম্বর, মানে দুই মানে হাজার কত তেইশ সালে? সাল তিরিশ মানে নভেম্বর মানে দাঁড়াও, মানে কত মানে এটা 44তম সার্কুলার কবে হয়েছে? সরি, তো তোমরা তো 44 না, ভুল বলছো, 46। 46-এর সার্কুলার কবে হয়েছে? স্যার 2023 সালের 30 নভেম্বর। দাঁড়াও দাঁড়াও, এই হলো 46, 46তম, হ্যাঁ। তাহলে 2023 সালে ধরো 30 নভেম্বর, 2023 সালের 30 নভেম্বর মাসে হয়েছে। মানে দেশ মানে অলমোস্ট তোমরা কিন্তু এই 2000 মানে নভেম্বর মাসে সার্কুলার করলো না, 2023 সাল তোমাদের অপেক্ষা গেছে ইয়ার জন্য। 2023 সাল তোমরা প্রস্তুতি নিচ্ছ কিসের জন্য বলো? কিসের পিছনে লেগেছিল 46 পাওয়ার প্রিলিমিনারি পিছনে? স্যার। সেই এটা 2025 সালে রিটেন পরীক্ষা হচ্ছে। তুমি বুঝতেছো কি পরিমাণ একটা মানে ডিলে? 2025 সালে রিটেন পরীক্ষা হচ্ছে। ধরো এই প্রসেস শেষ করে এরপর রিটেনের পরে ভাইবা নিয়ে শেষ করতে করতে অলমোস্ট 2025-এর রেজাল্ট শেষের দিকে যে রেজাল্ট চূড়ান্ত হবে, তুমি গেজেট টেজেট হবে। তো এটা ইটস ভেরি, এটা তো হজম করার মতো না, মানে এটা গায়ে শোয়ার মতো না। আর এখন যে পরিস্থিতি ধীরে ধীরে তোমার উপর চাপ বাড়ছে, আমি আলটিমেটলি বলবো, আমি এই জন্য স্যার দুই সবাই। হাজার সাতাইশ চলে যাবে মনে হচ্ছে। না না, 2027 যাবে না, 25-এই শেষ হয়ে যাবে। এগুলো খুব ফাস্ট হবে এখন। 2000 মানে আলটিমেটলি 2025-এই বিশ শেষ হয়ে হাজার যাবে। জনের খাতা, অলমোস্ট 21,000 জনের খাতা দেখবে না আমি বলি ভাইবা। 46-এর জন্য না 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 না, তোমার বলি, তোরা এখানে প্রিলিমিতে ইয়েতে পাশ করাবে 20,000-এর মধ্যে 7,000-এর বেশি পাশ করাবে না, নিশ্চিতে থাকো। মানে রিটেনে 7,000-এর বেশি পাশ করাবে না। তোর আটমোস্ট যদি পাশ করে 8,000 পাশ করাবে মনে রেখো। রিটেনে ধরো কোনো না কোনো সাবজেক্টে একটা মানে শক করবে, ওই শখে সব ঝরে যাবে। হয়তো তোমার ইংলিশের একটা প্যাসেজ কঠিন দিয়ে দিল, এখানে দেখবা যে চলে আসছে ধরো 80, 70, 60 নাম্বার চলে আসছে। ম্যাথ কঠিন দিয়ে দিছে, বিজ্ঞান কঠিন দিয়ে দিছে, যে কোনো একটা বিষয়ে যদি কঠিন দিয়ে দেখবা যে আলটিমেটলি একদম পুরো ডাউন ফলে চলে আসছে। এবং অবশ্যই দেখবা যে এখানে তুমি চুটছই উত্তর করতে পারবে না, কারণ এখন তো নতুন ধারার প্রশ্নগুলো দেখবা যে কোনো না কোনো জায়গার মধ্যে তোমার সন্তুষ্টি থাকবে না। তো ফলে আলটিমেটলি রিটেনে একটা বড় ধাক্কা খাইয়া সেরে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে তোমরা এতদিন পরে, তোমাদের জন্য যে বেশি কষ্টটা হবে, এতদিন পরে রিটেনের প্রস্তুতি নিয়ে, এতদিন ধরে রিটেনের প্রস্তুতি নিয়ে তুমি যদি এখন এই ডাউনফল হও, এটা অনেক মানে এটা কষ্টের আর কি, খুব ফিল এটা তুমি বুঝাইতে পারবে না সবাই। তুমি যেমন মানে নাজেহাল হইবা যে 1 বছর ধরে রিটেনে প্রস্তুতি নিয়ে বাস করতে পারো নাই, আর সামাজিক ভাবেও তোমার এটা মানে লজ্জাজনক বিষয় হবে। আবার এই সব বিষয় এড়ানোর জন্য আমার ডু অর ডাই এখন হলো আমার ইয়াতে, আমার এই মানে পুরো পড়া টেবিলে চলে আসো, অন্য সব ক্লোজ করো। মনে রাখবা যে এখন তোমাদের টার্গেট হলো টিকে থাকা না, টিকা না, মেধা তালিকায় থাকা, 100 জনের মধ্যে তো একজন থাকা। তোমাদের কাছে আমি আবারও আমি ওই কথাটা আরেকবার মনে করাই দিতে চাই, শেষ কথা। 1 নম্বরে হলো ইংলিশের মধ্যে, ইংলিশে ইংলিশের প্রথমে একটু বলে দিলে আরো একবার মনে পড়ছে। হয়তো আমি আরো কিছু শীট তোমাদের দেবো, শীট বলতে আমি ওই যে আছে না শীটটা, আমি এরকম ভাবে কিছু তৈরি করতেছি। তোমার ধরো এসেনশিয়াল ভোকাবুলারি এবং উম, ইয়া এসেনশিয়াল সাবজেক্ট গুলোর উপরে ধরো ওই যে
ধরো আরএমজি, আরএমজি তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলোর মধ্যে একটা, তাই না? তো ধরো উম, খুব এই আরএমজি রিলেটেড যে এসেনশিয়াল ভোকাবুলারি এবং কি বলো ফ্রেজ এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু বাক্য, এগুলার বাংলা ইংলিশ মিলিয়ে আমি অন্তত পক্ষে কিছু শীট তোমাদেরকে প্রোভাইড করবো, আমি নতুন ব্যাচের জন্য রেডি করতেছি। আমার কি তুমি আমার পয়েন্টটা বুঝছো কিনা? মানে একদম খুব গুরুত্বপূর্ণ টপিক গুলা, যে কমন ফ্রেজ এবং ওয়ার্ড গুলা যেগুলা এই রচনা লিখতে বা এই বিষয় লিখতে কাজে লাগে। তুমি কি আমার, হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? জি স্যার। ওকে, এটা তুমি পাইবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইংলিশের জন্য আমি আবারও বলি যে ওই পদ্ধতিতে তোমরা চলে আসো এখন। কারণ তুমি ধরে নাও যে তুমি প্রতিদিন তো এখনো যে সময়, সপ্তাহে সপ্তাহে দুইটা পরীক্ষা, সেটা দুটি পরীক্ষা, দুটি পরীক্ষা পরীক্ষা এই আমলটা কইরো। এটা বহুত আগে তোমাদেরকে বলছিলাম, দুইটা পরীক্ষায় কি বলো? এক নম্বরে হলো 100 নম্বর আর 100। তুমি বার ঠিক করে না, এখন এই মুহূর্তে বলো কে কোন বারে দিবা? দুইটা পরীক্ষা দিবা, কোন কোন বারে বলো? তুমি আমার সাথে কমিটমেন্ট থাকো। কি কি বারে পরীক্ষা দিবে? 100 নম্বর, 100 নম্বর মানে কি? পার্ট এ, আর 100 নম্বর হলো পার্ট বি। যা পারো তা, কোনো বলবো যে আমার তো প্রস্তুতি নাই, মুখস্থ হয় নাই, এগুলো না। বলো, ইংলিশের দুইটা পরীক্ষা চলতে থাকবে, ইংলিশের প্রস্তুতি এতটুকুই। বলো, পার্টের পরীক্ষা দিবা কবে, কি বারে? একজন এটা ডেট বলো। পার্ট এ মানে হলো যে ধরো ওই যে থিমেটিক কোশ্চেন, এরপরে হলো কি সামারি, লেটার টু এডিটর, এগুলা, এই সমস্ত বিষয়গুলা। একজন আমারে বলো কি কি বার, আমি তোমার বলে রাখি, তুমি সেই অনুযায়ী তুমি প্ল্যানটা সাজাইবা। বলো আর একজন। শনিবার পার্টে। স্যাটারডে, আরেকটা দিলে আরেকটা স্যার বুধবার। ওয়েডনেসডে, মঙ্গলবার ভালো হয় না? শনিবার মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারে তো শনি রবি স্যার শনিবার একটা স্যার রবিবার নেওয়া যায়? আচ্ছা আমি বলি, তুমি মিলে তোমার মতো করে তোমার মতো লিখে নাও, স্যাটারডে সানডে, আর একটা হলো ওয়েডনেসডে থাকবে। তুমি তোমার মতো করে করো না, যেটা আমি কমিটমেন্ট। শনিবার যদি লেখা থাকো তো কালকে পরীক্ষা দিবা, এবং যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, গ্যাপ থাকলে সেটা গ্যাপটা কি করবা, মানে গ্যাপটা ইয়ে করবা। ওকে, এটা হলো ফার্স্ট কাজ আমার। হ্যাঁ, করে নিয়ে এই দেখো, রুষা দিয়া তু, রুষা অনেকদিন পর দেখছো না? আহ, আচ্ছা, জি তারপরে স্যার, হলো কি, মাশাল্লাহ বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, হ্যাঁ, সে আমার খুব বাবা ভক্ত উনি। তার কাছে আমি, সে যেই কোনো, এবং সে তার মায়েরও চেনে না আমার ভুলে আসতে। আচ্ছা, এখন হলো 2 নম্বরে, 2 নম্বরে হলো ম্যাথ। ম্যাথে তুমি, ম্যাথে তোমাদের জন্য ওই যে বললাম যে আগের যে সিস্টেম, তোমরা যদি এই সময়টাকে ধরে রাখতা, ম্যাথ স্যার ম্যাথ ম্যাথের ব্যাপারে স্যার একটা প্রশ্ন আছে স্যার। বলো। হ্যাঁ, স্যার প্রশ্ন হচ্ছে স্যার, নতুন মানে জানুয়ারির 1 তারিখে তো কারিকুলাম চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন বোর্ড বই আসতেছে। এখন হুম, তাইলে স্যার আমরা কি বোর্ড বইটা কোনটা ফলো পুরাতন করব? ফলো আমরা করো, যেটা নতুন পড়তেছিলাম ওইটাই? অনুযায়ী কিছু হবে না, পুরাতনটা ফলো করো। পুরাতনটা, জি নতুন স্যার। কিছু হবে না। শিওর, 100%। নতুনটা ধইরা, নতুন কারিকুলামে কিচ্ছু হবে না। আর নতুন কারিকুলাম তো নতুন না, নতুন কারিকুলাম হলো 2012 সালে, বুঝছো? জি স্যার 12টা, জি স্যার 2012টা। এমন আহামর কিছু না, টপিক গুলো তো আছে। ম্যাথের টপিক খুব বেশি চেঞ্জ হবে না, তো আমাদের আর উদ্যোগ কথা হলো সিলেবাসে তো আছেই। ওকে, জি স্যার। ম্যাথে এখন আমি বলি, ম্যাথ অন্তত পক্ষে 35 যেন মিস না হয়। 35-এর জন্য কি করবা, আমি এটা 30, আমরা বা এখানে নতুন যারা আসে তারা কিন্তু ম্যাথ ইংলিশ, ম্যাথ সায়েন্সে কিন্তু বড় ধাক্কাটা দিতে পারবে। কারণ শোনো, রিটেনের দুইটা বিষয়ে ওরা যদি যদি
প্রস্তুতি আগে নাও থাকে, দুই বিষয়ে কিন্তু ওদের যদি, যাদের অনেকের ভালো প্রস্তুতি আছে, এটা হলো ম্যাথ এবং সায়েন্সের উপরে। এই কথা তোমরা বিশ্বাস করো কিনা, ন্যাচারালি ভালো প্রস্তুতি আছে, এই কথা যে তোমাদের স্যার বিশ্বাস হয়? ইঞ্জিনিয়ারিং না স্যার ধরো আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির অনেক স্টুডেন্ট উঠে আসবে। খুব খুব অনেক এরাই ইঞ্জিনিয়ার এরাই স্যার। দেখবো যে যারা এখন আর্টস ব্যাকগ্রাউন্ড বা বলবো যে ম্যাথে দুর্বলতা আছে, বিজ্ঞানের দুর্বলতা আছে, এদের জন্য আশঙ্কা খুব বেশি। কারণ 10,000-এর মধ্যে একটা বড় অংশই পেয়ে যাবা যে ম্যাথ এবং ইংলিশে, ম্যাথ এবং ইয়াতে সায়েন্সে তোমার অলমোস্ট 80-90 করে ইয়া পাবে। আমার কথা হচ্ছে কিনা? অতএব তুমি এখানে অ্যাটলিস্ট 35, আবার ধরো মেন্টালে, মেন্টালে 45 কিভাবে নিশ্চিত করবা সেগুলো তুমি আগে ইয়ানাফসি করো। মানে এটা এটা কন্টিনিউয়াসলি ধরা যাও। তাই আবার আবার বললাম এই তোমার জন্য একটা বড় ড্রব্যাক হবে 3 নম্বরের সায়েন্স, সায়েন্স প্লাস আইসিটি এগুলোর ক্ষেত্রে আমার পরামর্শ অন্তত পক্ষে প্রিভিয়াস কোশ্চেন গুলা, অ্যাটলিস্ট অন্তত প্রিভিয়াস প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা, কোশ্চেন মানে নোট করা বলা লেখা। কারণ এই দুইটাতে তোমাদের জন্য বড় অশনি সংকেত আছে, যারা নতুন আসবে তারা তোমার এখানে এসে তোমার এইগুলোতে মানে ঘা দেবে। ওকে, তো ফলে আর সাথে আর বাকি যেগুলো আছে, ধর বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমি তোমার এই যে পদ্ধতিতে আছো এই পদ্ধতিতে দাও। ওই যে অন্তত পক্ষে পয়েন্ট গুলা কালেকশন করো, ওই যে মানে বাকিগুলাতে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মানে ওই ওই ধরো ধরো প্রত্যেকটা জন্য ধরো আমার এখন 10 দিনে, ধরো আমি এত কোন সাবজেক্ট, বাংলা, হ্যাঁ বাংলা, এই তিনটা থাকতেছে। বাংলা প্রত্যেকটার জন্য তুমি টাইম নাও কতদিন করে, ধরো আমরা এখনো 15 দিন করে, 3 15 45 দিন পাচ্ছি, 15 দিন করে, 15 দিন করে। তাহলে আমি তোমার যে সিনopসিসটা করতে চাই, বা হ্যাঁ ক্লাসের শেষ কথাটা বলতে চাই, যেটা সেটা হলো আমরা ওই যে দিনে তুমি 3 বিষয়ে রেখে দাও, 3 বিষয় বা 4 বিষয়ের মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো। 3 বিষয় বা দিনে 3 বিষয় লাগতেছে না। ইংলিশ ম্যাথ তো আমরা সপ্তাহে 2 দিন করে আপাতত ধরে রাখছি। 2 দিনে একটা বড় অংশ দিবা, এখানে পার্ট 2 ধরে রাখলে আমার মনে হয় যে ইনশাল্লাহ এটা আরো ইমপ্রুভ করবা। আর সেকেন্ড হলো ম্যাথ আমার থাকতেছে রেগুলার, আমি অন্তত পক্ষে এখানে ইমপ্রুভ করবো। সায়েন্সও ধরে রেখো, কারণ যত তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডও হও, তুমি টার্গেট থাকবে আমি এখানে 90 পর্যন্ত টাচ করবো। অর্থাৎ রেগুলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর রোমন্থন করা, যেখানে গ্রাফ চার্ট রাখতে হয়, এগুলোর আইকিউটা মোটামুটি তোমার হাতের মধ্যে থাকা। আর এইখানে ধরো বাংলাদেশের ফেয়ার্স এ ধরো তুমি টার্গেট নিলে যে 15 দিনের মধ্যে আমি বাংলাদেশের ফেয়ার্স এ এক্সপার্ট হবো। টাইম ইউ হ্যাভ, তোমার পর্যাপ্ত সময় আছে, ইতিমধ্যে তুমি অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছো। তো ধরো তুমি আমার বলবো যে স্যার আমি আচ্ছা এই মুহূর্তে আমার বলো ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি আমি বলি, ক্লাইমেট চেঞ্জের যে কোনো ইস্যু নিয়ে কথা বললে, ওভারঅল সবগুলা সামগ্রিক ইস্যু নিয়ে 15 মিনিট কথা বলার মতো ম্যাটেরিয়াল আমার কাছে আছে এই মুহূর্তে, কোনো প্রকার নোটশিট দেখাচ্ছে না। একজন আমার বলো। একজন বলতে পারবা, বলবা না? হুম, স্যার একজন উপস্থিত কি ভাই বলবা? ইনশাল্লাহ স্যার, পারবো স্যার মানে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই যে তাওয়াক্কাল তো আল্লাহ, আমি এই শক্তিটা চাচ্ছি। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস শিল্প, এটা নিয়ে অন্তত পক্ষে 5 মিনিটের একটা নিরবচ্ছিন্ন তথ্যবহুল বক্তৃতা, এখানে এত সাল থেকে শুরু হয়েছে জার্নি থেকে শুরু করে একেবারে পুরো বাংলাদেশের অর্থনৈতিক অবদান পর্যন্ত, এবং এখানে নারী পুরুষের বিভাজন সহকারে এবং কোন কোন ইয়েটা আছে। 5 মিনিট জাকির নায়কের মতো কথা বলতে থাকবে, আসতো কেউ? স্যার সম্ভব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আমি আধা ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা না 20 মিনিটস কথা বলবো, ডক্টর সলিমুল্লাহ খানের মতো। শুধু কথা না, কথার মধ্যে বারুদ চলবে, শুধু ইনফরমেশন চলবে। ধর 20 মিনিট আমি মধ্যপ্রাচ্যের জন্য ডক্টর সলিমুল্লাহ, এরকম এনিওয়ান কনফিডেন্স আছে? মধ্যপ্রাচ্যের যে কোনো ইস্যু, জি স্যার। ধরো ইস্যু তো হট টপিক যেটা এখন আছে তোমার ওই যে আহ, ইসরায়েলের সাথে যে এই সংকটটা, মানে এইগুলা নিয়ে যা যা আছে আর কি, এই নিয়ে যা আছে আলহামদুলিল্লাহ এবার করে প্রত্যেকটা ইস্যু। হ্যাঁ, ধরো এনজিওগ্রাম সরকারের জন্য এনজিও তো অবশ্যই এটা ভাইটাল ইস্যু। বাংলাদেশের এনজিওর ভূমিকা তো নিশ্চয়ই আসবে। এনজিওর কি টু কিটা কি হাবিজাবি সব আছে, ওকে।
ওকে। আবার দেখো নারীর ইস্যু নিয়ে যেই টপিক গুলো আমরা বারবার রিপিট, উপজাতি, নারী, সংস্কৃতি, যেহেতু উন্নয়নের মহাসড়কে আমরা নিয়ে আসছি, উন্নয়নের মহাসড়ক নিয়ে আসবে না, ফেসিবাদ, তারপরে স্বৈরতন্ত্র, গণতন্ত্র, তারপরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই সমস্ত যে পয়েন্ট গুলো আমরা ইতিমধ্যে এইগুলা বেশি আলোচনা করছি, যেগুলো আমাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা নোট করো, এবং তুমি বলবা যে প্রতিটা টপিকের উপরে আমি একজন টকশো স্পিকার কথা বলা মানে রিয়েল ডাটা গুলা থাকা, তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ আমি মনে করি যে তোমাদের আমি আমি কথা শেষ করব, আমি কথা বাড়াবো না। সেটা হলো টার্গেট, আমরা আমরা আমাদের টার্গেট এটা রিটেন পাস করে না, রিটেন পাস করে না, প্রতিদিনের টার্গেট হলো আমি 100 জনের মধ্যে মেধা তালিক ইনশাল্লাহ লেখা রেখো। আমার শেষ কথা, ইনশাল্লাহ আমি মেধা তালিকা 100 জনের মধ্যে থাকবো, মেধার তালিকায়। স্যার এখন বাংলাদেশ বিষয়গুলি প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, মানে সংবিধান বা মুক্তিযুদ্ধ এগুলো সংবিধান নতুন? যা আছে বিদ্যমান সংবিধানের উপর বিশেষত কয়েকটা প্রশ্ন, 100 জনের তার লেখা দেবে, 100 জনের মধ্যে থাকবো, এটা বড় করে লেখা রাখো, এটাই আমার প্রতিদিন স্বপ্ন, এটাতে থাকবো। মনে রাখবা এই সমস্ত ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডের, তুমি ব্যাকগ্রাউন্ড কথা থেকে আসছো, এগুলোর মধ্যে ফাও কথা দেবে না। এখানে কুয়েট থেকে, আমি তো প্রতিষ্ঠান থেকে ওয়ালিদ কাসেম ভাই তো কিনা ওই যে আহসানুল্লাহ থেকে বেরো আসছে, তাহলে তুমি বুয়েটের গল্প বলে লাভ নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প বলে লাভ নেই, ওরা ন্যাচারাল ইয়া। তখন ওই যে কুমিল্লার রাজগঞ্জের যে ইয়ে ছিল, আরে এসিলেন্ট মেহেদি, ব্রাউনবাড়িয়া সরকারি কলেজ থেকে আসছে, ফাল্গুনী বাগচি পররাষ্ট্র ক্যাডার, ফরিদপুর কিনা একটা সারদা সুন্দরী কলেজ থেকে আসছে। অতএব এগুলা বিষয় না কোথা থেকে আসছে, কোন ব্যাকগ্রাউন্ডে কি, এগুলা না। এই মুহূর্তে যে যত পরিমাণ নিজেকে ডেডিকেট করবো ততই, মানে আমার টার্গেট 100 এর মধ্যে থাকবে। বাংলাদেশ এফেয়ার্স, ইন্টারন্যাশনাল এফেয়ার্স জন্য আবার বললাম যে আমি ওই যে কথা একটা, আমি বাংলাদেশ এফেয়ার্সটাকে, আমি প্রথম দিনের ক্লাসে মনে আছে কিনা, বাংলাদেশ এফেয়ার্স, ইন্টারন্যাশনাল এফেয়ার্স, বাংলা রচনা, ইংলিশ রচনার মধ্যে যোগসূত্রটা আছে, একক একটা ইউনিক যোগসূত্র আছে, ইয়েস অর নো? হ্যাঁ বা জি না স্যার। বলো। হ্যাঁ। তাহলে মোটামুটি ওই যে যেই টপিক গুলো 4 জায়গায় কাজে লাগতেছে, 3 জায়গায় কাজে লাগতেছে, বাংলাদেশ এফেয়ার্স এবং বাংলা রচনায় কাজে লাগতেছে, এর ধরো বাংলাদেশের সংস্কৃতি, এটা নিয়ে তুমি মানে ন্যারেটিভ কথাবার্তা না লেখা, এই যে কোন কোন কথাগুলো আমার আলোচনার মধ্যে আসতে পারে, নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে কোন কোন বিষয়গুলো আসতে পারে, এই যে শিশু নির্যাতন বা নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, শিশুর প্রতি বৈষম্য, এই সমস্ত বিষয়গুলা, তারপরে সার্বজনীন আহ প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, এই সমস্ত মানে ধরুন আওয়ামী লীগ সরকারের মধ্যে যেই আওয়ামী লীগ আর এই সরকারের মধ্যে যেই বিষয়টা মাথায় রাখবা, ওইটার মধ্যে ছিল উন্নয়ন গাথা বেসড, আর এখানে হলো উন্নয়ন গাথা ছাড়া মৌলিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তুমি বিশেষত, আমি তোমার আরো ফোকাস করতে বলবো, তুমি কাইন্ডলি একটু, তোমরা একটু একটা লাস্ট কথা বলে রাখবা, সর্বশেষ একটা পরামর্শ দিয়ে আমার মানে অন্তর থেকে যেটা আসে বলবো, তোমরা ইয়েস লেখা স্যার। রাখো জি দশ স্যার, বলেন স্যার। দশতম থেকে 35তম পর্যন্ত বিসিএস এর বাংলাদেশ এফেয়ার্স, ইন্টারন্যাশনাল এফেয়ার্স, মানে প্রত্যেকটা প্রশ্ন একটু পড়বা। এটা আমার এই পড়তে তো সমস্যা নাই, এই শেষ শেষ পরামর্শ আমার মন থেকে আসছে, কারণ আমি মনে করি যে হুট করে দেখবা যে এগুলোই তোমার ভিতরে প্রভাব ফেলবে। এই তোমার শেষ কথা হলো আমার 10 থেকে, তো তুমি এক্ষুনি শুধু চোখ ঘুরে এসো 1 ঘন্টার সময়, দশতম থেকে দশতম থেকে 35তম স্যার মানে কি শুধু কোশ্চেন গুলো পড়বো? কোশ্চেন অ্যানালাইসিস, ইউএসপিএম কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন অ্যানালাইসিসটা করো, হ্যাঁ। আমি মনে করি তোমার ভিতরে একটা মানে আলো জ্বলবে। কোশ্চেন অ্যানালাইসিস বলতে আমি এটা বুঝাচ্ছি যে তোমার এই প্রশ্নটা কইরা বলবা যে ইনশাল্লাহ আমি মনে হয় এটাতে আমি পারবো, ঠিক আছে। দেখবে যে হঠাৎ করে যে রচনা আসছে, হঠাৎ করে দেখলা যে সায়েন্স এন্ড রিলিজন রচনা আসছে, ইয়েস, আই এম ওকে। মনে রাখবে কিছু প্রশ্ন হলো ওই সময়ের জন্য প্রাসঙ্গিক, আর কিছু প্রশ্নের আপিল কখনোই ফুরায় না, বুঝছো। ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবা কিছু প্রশ্নের চাহিদা ওই সময় শেষ হয়ে গেছে, এগুলো আর আসবে না। আর যেটাতে দেখা যাচ্ছে আপিল ফুরায় নাই, রয়ে গেছে, এইগুলোই মনে রাখবা যে গুরুত্বপূর্ণ ইস্যু, হ্যাঁ। তো ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ, তাহলে আমি আবার ডাকবো ইনশাল্লাহ, তোমরা স্যার প্রস্তুতি চালাইতে পরীক্ষাটা থাকো। কবে হইতে পারে স্যার আপনার ধারণা, 3 মাস মানে? সময় পাবে এখন, আমার যে বিশ্বাস যে যৌক্তিক কথা হলো 3 মাস সময় পাবো, 3 মাস, ঠিক আছে, 3 মান্থস, 3 মান্থস, জি হ্যাঁ। স্যার। স্যার আপনার
আপনার ক্লাসগুলো মানে কবে কবে হবে বা কিভাবে আমি করবেন? আমি ডাকবো তোমাদেরকে, আমি তোমাদেরকে টাচে রাখবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। আর ওই যে শিট গুলো আমি একটু গুছাই নেই, এরপরে দেবো আর কি। ওকে ইনশাল্লাহ, হ্যাঁ। কোনো কিছুর কারণে আশা করি ঝামেলা হওয়ার কথা না, আমার মনে হয় আর কি। বাকিটা তারপর বাংলাদেশ তো সব সম্ভবের দেশ, কিন্তু আমরা আশা করি এই সিদ্ধান্তের বাইরে যাবে না, ঠিক আছে? আমার যতটুকু মনে হচ্ছে, যারা রিড করলে, যারা ওই যে আছে না, তোমার কি বলে, উম দুষ্কৃতিকারী আছে যারা, তাদেরকে ধরে শাস্তির আওতায় আনলে তো হয়েছে, সবাই কেন শাস্তি দিবা? এরপর মানে ধরে রাখো, ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ। তাকল তো আল্লাহ, তাহলে আবার কথা হবে, হ্যাঁ। আল্লাহ হাফিজ। ওকে ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে সিনোপসিস এই যে চার বিষয় আর কি: বাংলাদেশ, ইংলিশ, ম্যাথস, সায়েন্স রাখো, আর যে কোনো একটা বিষয় 15 দিন করে শেষ করো। এরকম কত, 15-60 দিনের একটা পরিকল্পনা নাও, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফিজ, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।